রোমান্স, ইমোশন এবং টুইস্টে ভরপুর হোয়েন মাই লাভ ব্লমস ড্রামাটির শেষ পর্বে আপনাকে স্বাগতম। আমরা আগের পর্বটি শেষ করেছিলাম ইউনের বাবার মৃত্যুর মধ্য দিয়ে। ইউন মৃত্যুশয্যায় শুয়ে থাকা বাবার সাথে শেষবারের মতো দেখা করতে যায়। ইউনের সারা জীবনের সব সুখ আনন্দকে কেড়ে নেবার কারণে তিনি ক্ষমা চান। নিজের শেষ ইচ্ছে হিসেবে বলেন, একবার আমাকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরবি মা। ইউন জড়িয়ে ধরার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউন কান্নায় ভেঙে পড়ে। তার ভীষণ একা লাগছিল, তাই হাসপাতাল থেকে ইউন বাইরে বেরিয়ে দেখে হিউন দাঁড়িয়ে আছে। ইউন তার কাছে গিয়ে বলে, আমি সারা জীবনে অনেককেই হারিয়েছি, আমি আর নতুন করে কাউকে হারাতে চাই না। এই বলে সে হিউনকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদতে শুরু করে। হিউন পরম মমতায় ইউনকে আগলে রাখে, কিন্তু হিউন কি বাকিটা জীবন ইউনকে আগলে রাখতে পারবে? সেই প্রশ্নের উত্তর পাবো আজকের অন্তিম পর্বে। আজকের পর্বটির একের পর এক টুইস্ট আপনাকে সারাক্ষণ স্ক্রিনে আটকে রাখবে। তাহলে আর কথা বাড়িয়ে কি লাভ, আসুন শুরু করি আজকের অন্তিম পর্বটি। বাবা মানুষটা যেমনই হোক, ওনার মৃত্যুতে ইউন অনেকটাই একা হয়ে যায়। তার আশঙ্কা হয় যদি ইউনমিনের কাস্টাডি সে হারিয়ে ফেলে আর হিউন যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তখন সে কি করবে? দাফন শেষ করে ইউন হাসপাতাল থেকে আনা তার বাবার জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখছিল। সে বাবার একটা ডায়েরি খুঁজে পায়। হিউনের বাবার যখন স্মৃতি ফিরে আসতো, তখন যা যা মনে আসতো তিনি ডায়েরিতে লিখে রাখতেন। বাবার ডায়েরি পড়ে ইউন কেঁদে ফেলে। এদিকে হিউন তখন ডংজিনকে বলে সে কিউংকে ডিভোর্স দিবে, তাই ডংজিন যেন সব পেপারস রেডি করে রাখে। হিউন তাকে নিজের লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করে। ডংজিন বলে সে কখনো ক্লায়েন্টদের ফিরিয়ে দেয় না, কিন্তু তার হিউনের কেসটা নেবার ইচ্ছে নেই। চোখের সামনে প্রিয় বন্ধুর সংসার ভাঙ্গা সে দেখতে পারবে না। চেয়ারম্যান জ্যাং হিউনের নামে লোন কালেক্ট করা অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করেছিল, যাতে সে ট্যাক্স ফাঁকি দিতে পারে এবং লোনের টাকার দায় হিউনের উপর চাপাতে পারে। কিন্তু এতে বরং হিউনের কপাল আরও খুলে যায়। শিউল ব্যাংক ইনভেস্ট হিসেবে হিউনের হয়ে ট্যাক্স পরিশোধ করে দিয়েছে। আসলে হিউনি ব্যাংকের ডিরেক্টরের সাথে এক গোপন সাক্ষাৎকারে সব সেটেল করে নিয়েছিল। হিউন এখন দুজন ইনভেস্টরের সাথে আলোচনায় বসেছে। তারা হিউনকে অভিনন্দন জানায়, কারণ হিউনের 9% শেয়ার বেড়ে গিয়ে সে এখন মেজর শেয়ার হোল্ডারদের একজন। পাশাপাশি মাইনর অনেক শেয়ার হোল্ডাররাও এখন হিউনের সাথে জয়েন্ট শেয়ার হোল্ডার হিসেবে যোগ দিয়েছে। তাই হিউনের শেয়ার এখন প্রায় 35%-এ চলে এসেছে। কিন্তু কোম্পানির সর্বেসর্বা এখনও চেয়ারম্যান, কারণ ওনার শেয়ার 36%। তাই ইনভেস্টররা হিউনকে বলে তারা ছোট ছোট শেয়ার থেকে 2% কিনে নেবে। এতে হিউন কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক হয়ে যাবে। তখন তারা চেয়ারম্যানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারবে। কিন্তু হিউন আশঙ্কা প্রকাশ করে বলে, ব্যাপারটা এত সহজ না, চেয়ারম্যানের এখনও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। হিউনের শেয়ার বেড়ে যাওয়ার ব্যাপারে চেয়ারম্যান জ্যাং খবর পেয়ে গিয়েছে, পাশাপাশি ইনভেস্টরদের ব্যাপারেও। তাই সে কোম্পানির ম্যানেজার এবং বাকি শেয়ার হোল্ডার্সদের নিয়ে মিটিং বসে এবং হিউনকে ডিফেন্ড করার পরিকল্পনা করে। এদিকে হিউন কিউংকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। কিউং লেটারটি নিয়ে তার বাবার কাছে যায়। চেয়ারম্যান জ্যাং জানায় এত সহজে হিউন আর ইউনের মাঝে মিলন সম্ভব না। হিউনের বাবা আর ইউনের বাবার মাঝে চরম শত্রুতা ছিল। এমনকি হিউনের বাবার মৃত্যুর জন্য ইউনের বাবাই দায়ী। ওরা দুজনে হয়তো এ ব্যাপারে কিছুই জানে না, তাই ওদেরকে যদি কৌশলে এই ব্যাপারে জানানো যায় তাহলে কেচ্ছা খতম। বাবার পরামর্শ পেয়ে কিয়ং ইউনকে মেসেজ দেয় সে তার সাথে দেখা করতে চায়। কিয়ং ইউনকে তাদের বাবার ব্যাপারে সমস্ত কথা জানায়। সেই সাথে হিউন যে তাকে ডিভোর্স দিতে চাচ্ছে সেই পেপারটাও দেখায়। এরপরে ডিভোর্স পেপারটা কিয়ং ছিঁড়ে ইউনের মুখের ওপর ছুড়ে দিয়ে বলে সে এত সহজে হিউনকে ডিভোর্স দিতে দেবে না। সে কখনোই ইউনের সাথে হিউনের মিলন হতে দেবে না। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে সে এবার আঙ্গুলটা বাঁকা করে দেখাবে। বাড়ি ফিরে কিয়ং হিউনকে এই কথা জানায় এবং বলে ইউনকে সে তার বাবার ব্যাপারে সব বলে এসেছে। হিউন হতাশ হয়ে বলে, আমি হয়তো তোমাকে মনস্টার বানিয়ে ফেললাম। কিয়ং বলে, সবে তো শুরু, এখনো অনেক কিছু করার বাকি, শুধু দেখে যাও। এরকম কঠিন একটা সত্যি জানতে পেরে ইউন খুব হতাশ হয়ে পড়ে। তার মাথার মধ্যে কিয়ংয়ের বলা কথাগুলো ঘুরপাক খেতে থাকে। পরের দিন ইয়াংউ ইউনের সাথে দেখা করতে আসে। ইউনের মতো ইয়ংমিনেরও মন ভালো যাচ্ছিল না, তাই তাদের একটু বিনোদন দিতে ইয়াংউ তাদের নিয়ে মেলায় ঘুরতে যায়। গুমুট বাঁধা জীবন ভুলে গিয়ে সাময়িক আনন্দে তারা মেতে ওঠে। আনন্দ মাতামাতি শেষ করে ইউন আর ইয়াংউ গল্প করতে বসে। ইউন আফসোস করে বলে সে হয়তো হিউনের জীবনটা নষ্ট করে দিয়েছে। হিউনের গ্রেফতার হওয়া থেকে শুরু করে তার বাবার মৃত্যু, এমনকি হিউনের সংসার ভাঙ্গা, সব কিছুর জন্য ইউনই দায়ী। তখন ইয়াংউ ইউনকে সত্যিটা জানায় যে হিউনকে সেদিন সেই পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছিল।
আর তার না বুঝে করা এই ভুলের কারণে হিউন আর ইউনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। ইয়াং উ আজও সেই অপরাধবোধ বয়ে বেড়াচ্ছে। এই অপরাধবোধের কারণে সে কখনোই ইউনকে নিজের ভালোবাসার কথাও বলতে পারেনি। হিউনের জীবন এরকম ছেঁড়াবেড়া হয়ে যাবার পেছনে ইউন না, বরং সেই দায়ী। তাই ইয়াং উ ইউনকে বলে সে যেন নিজেকে তার অপরাধী না ভাবে। রাতে হিউনও ইয়াং উ এর সাথে দেখা করতে তার বাড়ি আসে। ইয়াং উ হিউনকে জানায় তাদের বাবাদের সত্যিটা ইউন জেনে গিয়েছে। তাছাড়া সে হিউনের কাছেও পুরনো অপরাধের জন্য ক্ষমা চায়। হিউন ইয়াং উ এর বাবা থেকে বেরিয়ে ইউনের কাছে যায়। ইউন হিউনকে তার বাবার ডায়েরিটা দেয় এবং বলে, তোমার বাবার মৃত্যুর জন্য চেয়ারম্যান জ্যাংয়ের পাশাপাশি আমার বাবাও দায়ী। এই ডায়েরিটা পড়লেই তুমি সেটা বুঝতে পারবে। হিউন বলে সে আগে থেকে এই ঘটনা জানে। ইউনের বাবা মৃত্যুর আগে হিউনকে এই সত্যিটা জানিয়ে গিয়েছেন। হিউনের আর এ ব্যাপার নিয়ে কোনো আক্ষেপ নেই। হিউনের মুখে কথাগুলো শুনে ইউনের মন থেকে পাথরটা নেমে যায়। ইউন পুরনো জায়গা ছেড়ে নতুন একটা বাড়িতে শিফট করেছে। সে এখানেই তার পিয়ানো একাডেমি খোলার কথা ভাবছে। সে কথাটা হিউনকে জানায়। হিউন বলে সে ইউনের পিয়ানো একাডেমিতে একটি পিয়ানো ডোনেট করতে চায়। স্বাভাবিকভাবেই ইউন সেটা প্রত্যাখ্যান করে। তখন হিউন তাকে বুঝায়, ঠিক আছে, তাহলে পিয়ানোর দামটা আমার কাছে লোন হিসেবেই নাও, পরে আস্তে ধীরে ইনস্টলমেন্টে শোধ করে দিও। ইউন এবার ফোনের ক্যালকুলেটর চেপে হিসেব কষতে শুরু করে যে কতদিনে সে হিউনের এই ইনস্টলমেন্টের টাকা শোধ করতে পারবে। ইউনের কাণ্ড দেখে হিউন বলে, ভাঙবা তাও কখনো মচকাবা না, তাই না? হিসাব পরে কইরো, এখন চলো পিয়ানো দেখি। দুজনই সারাদিন ধরে ভালো একটা পিয়ানো খুঁজে বেড়ায়। সারাদিন পিয়ানো খুঁজে ক্লান্ত হয়ে দুজন রেস্টুরেন্টে ডিনারে বসে। তারা হাসি মজায় গল্প করছিল। এমন সময় আড়াল থেকে কেউ তাদের ফটো তুলে নেয়। ইউন বাড়ি ফিরে হতভম্ব হয়ে যায়। তার বাড়ির দরজায় ক্রস চিহ্ন দিয়ে লেখা আছে ড্যামোলিশ, অর্থাৎ ইউনের বাড়িটা ভেঙে দেয়া হবে। ইউন খোঁজ নিয়ে জানতে পারে বাড়িটির পুরনো মালিকের কাছ থেকে নতুন কেউ একজন কিনেছে। ইউন তার এক বান্ধবীর মাধ্যমে রেজিস্টার চেক করে দেখে বাড়িটি কিয়ং কিনেছে। তার আর বুঝতে বাকি থাকে না কিয়ং তাকে শায়েস্তা করতেই এই কাজ করেছে। ইউন ডংজিন এবং হাইজুংয়ের কাছে সাহায্য চায়। ডংজিন জানায় এটা সম্পূর্ণ ইলিগাল, কেননা বাড়ি ভাঙ্গার আগে অবশ্যই ভাড়াটিয়াকে আগাম নোটিশ দিতে হবে। কিন্তু কিয়ং প্রতিশোধের তাড়নায় লিগাল ইলিগাল কোনো বাধাই মানবে না। পরের দিন ওয়ার্কাররা বাড়ি ভাঙতে আসলে ইউন তাদেরকে বাধা দেয় এবং পুলিশ ডাকার হুমকি দেয়। ওয়ার্কাররা তার কথাকে পাত্তা না দিলে সে সিসি ক্যামেরা দেখে বলে, তোমাদের সব কর্মকাণ্ড কিন্তু রেকর্ড হচ্ছে। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ইউন কোনোভাবে এবারের মতো সামলে নেয়। তার পুরনো একটা কথা মনে পড়ে, যখন সে হিউনকে তার পিয়ানো একাডেমির চালু করার স্বপ্নের কথা জানায়। ইউনের অনেক বছরের স্বপ্ন একটা নিজের পিয়ানো একাডেমি দেয়া। সেই স্বপ্ন প্রায় পূরণ হতেই যাচ্ছিল। এরকম সময় আবারও নতুন বাধা তার সামনে এসে গেছে। সে এখন কি করবে? হিউন দুদিন ধরে ইউনকে ফোনে পাচ্ছিল না। তাই সেক্রেটারিকে সে খোঁজ নিতে ইউনের বাসাতে পাঠায়। আসলে ইউন চায়নি হিউন এ ব্যাপারটা জানুক। এতে হিউনের সংসারে ঝামেলা আরও বাড়বে। কিন্তু সেক্রেটারি এসে দরজায় বাড়ি ভাঙ্গার সাইন দেখে বিস্তারিত খোঁজ নিয়ে হিউনকে জানায় বাড়িটি কয়েকদিন আগে মিসেস কিয়ং ডাবল দাম দিয়ে কিনে ফেলেছে। এখন সে বাড়িটি ভাঙতে চাইছে। হিউনও বুঝতে পারে আসল ঘটনাটা। ইউন তখন শপিং থেকে ফিরে দেখে সেক্রেটারি দাঁড়িয়ে আছে। ইউন ফেরার পরপরই ওয়ার্কাররা বাড়ি ভাঙ্গার সরঞ্জাম নিয়ে আবারও ফিরে আসে। সেক্রেটারি তাদের সাথে কথা বলে বুঝায় তারা যেন চলে যায়। বাকিটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিউন দেখে নেবে। ওয়ার্কাররা তখন কনভিন্সড হয়ে চলে যায়। হিউন আবারও ডংজিনকে ডাকে এবং ডিভোর্সের জন্য তাকে অ্যাপয়েন্ট করে। হিউন বলে সে যত দ্রুত সম্ভব এই সাংসারিক অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। এর মধ্যে চেয়ারম্যান জ্যাং তার নতুন চাল দিয়ে দিয়েছে। সে একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে একটা নতুন কোনো কোম্পানির সাথে, যারা তৃতীয় পক্ষ হিসেবে একটা বড় অংশের শেয়ার কিনে নেবে এবং চেয়ারম্যানকে সমর্থন দেবে। এতে সে একচেটিয়াভাবে কোম্পানির রাজত্ব করতে পারবে। সেক্রেটারি দৌড়ে এসে হিউনকে সেই খবর জানালে হিউন তাকে নতুন কোম্পানির ব্যাপারে খোঁজ নিয়ে ইনভেস্টরদের সাথে তার একটি মিটিং ফিক্সড করতে বলে। হিউন মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, তখন ইয়ংমিন তাকে ফোন দিয়ে জানায় তার মা খুব অসুস্থ। হিউন কাজ ফেলে দ্রুত ইউনের কাছে গিয়ে দেখে ইউনের প্রচুর জ্বর। সে ইউনকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ইউন যাবে না বলে জেদ ধরে। হিউন তখন ইউনকে জোর করে কাঁধে তুলে নিয়ে গাড়িতে বসায়, তারপর হাসপাতালে নিয়ে যায়। ইউনকে হাসপাতালে ভর্তি করে সে পাশে বসে থাকে। হিউনের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। একবার ইউন ঠান্ডা জ্বর নিয়ে কলেজে আসে। হিউন ইউনের কপালে হাত দিয়ে দেখে বেশ জ্বর। হিউন জিজ্ঞেস করে, তুমি জ্বর নিয়ে কলেজে আসলে কেন? ইউন বলে, কলেজে না আসলে তো তোমার সাথে দেখা হতো না।
ক্যাম্পাসে একটা গাছের নিচে হিউন বসে আর হিউনের কোলে মাথা রেখে ইউন নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এসব ভাবতে ভাবতে ইউনের বেডে মাথা রেখে ঘুমিয়ে যায়। ইউন ঘুম ভেঙে হিউনকে ডেকে বলে তার এখানে অস্বস্তি লাগছে, সে বাইরে যাবে। হিউন তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। প্রিয়জনের সঙ্গ পেয়ে হিউনের জ্বরও পালিয়ে যায়। কিয়ং রেডি হয়ে বাইরে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। হঠাৎ সে একটা কোর্টের নোটিশ দেখতে পায়। নোটিশটা খুলে দেখে হিউন ডিভোর্সের জন্য কোর্টে পিটিশন ফাইল করেছে। নোটিশটা নিয়ে সে হিউনের কাছে যায় এবং হুমকি দেয় এত সহজে সে হিউনকে ছাড়বে না, জ্বালিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দেবে। যে খেলায় সে নেমেছে, জয় না পাওয়া পর্যন্ত সে যুদ্ধের ময়দান ছাড়বে না। নিজের ডেস্কে ফিরে এসে কিয়ং হিউনের সেক্রেটারিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে হিউন এখন কোথায় থাকে। আসলে হিউন এখন আর কিয়ংয়ের বাড়িতে থাকে না। সেক্রেটারি বলতে না চাইলে কিয়ং তাকে হুমকি দেয়, সে যদি না বলে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তখন সেক্রেটারি জানায় হিউন এখন বেল্লে হোটেলে রয়েছে। কিয়ং তার পিএকে নির্দেশ দেয় বেল্লে হোটেল এবং ইউনের উপরে যেন সে নজর রাখে। ইউন ফেসবুকে স্ক্রল করতে গিয়ে একটা স্ট্যাটাস সামনে এসে যায়। কেউ একজন তার আর হিউনের একসাথে ফটো তুলে পোস্ট করেছে আর লিখেছে ভাইস প্রেসিডেন্ট হান জেই হিউন একজন সুন্দরী সিঙ্গেল মায়ের সাথে ডেট করছে। মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রেসের লোকজন হিউনকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। চেয়ারম্যান জ্যাং এর জন্য এটা অবশ্য খুশির খবর বলা চলে। সে এই সুযোগে এখন হিউনকে লাথি দিয়ে কোম্পানি থেকে বের করে দিতে পারবে, কারণ সে সহজেই মানুষকে বিশ্বাস করাতে পারবে হিউন ঘরে বউ রেখে বাইরে পরকীয়া করে বেড়াচ্ছে। স্ট্যাটাসটি দেখে সিহান ইউনকে কথা বলার জন্য ডাকে। সিহান তাকে বলে ইউনকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সে নিজের ছেলেকে এরকম নোংরা পরিবেশে রাখতে চায় না। ইউন ডেটিং ফেটিং করে বেড়াবে আর ছেলেটা তার মাকে পরপুরুষের সাথে এসব করতে দেখে কি শিখবে, তাই সে ইয়ংমিনকে তার কাছে দিয়ে দিতে বলে। কিন্তু ইউন বলে সে কখনোই ইয়ংমিনের কাস্টাডি তাকে দেবে না। তখন সিহান বলে ইয়ংমিন তোমার সাথে ততদিনই থাকবে যতদিন না তুমি বিয়ে করছো। তুমি বিয়ে করে নিলে ইয়ংমিন আমার কাছে চলে আসবে। আর এই কথা সে নিজেই আমাকে বলেছে। ইউন সেই কথা বিশ্বাস করে না, কিন্তু সিহান বুঝায় এটাই সত্যি। মানুষকে কিছু পেতে হলে কিছু ছাড়তেও হয়, এটাই দুনিয়ার নিয়ম। ইউন আবারও ভাবনায় পড়ে যায়। একই সমস্যা বিভিন্নভাবে বারবার তার জীবনে ফিরে আসছে। এরই মধ্যে আরো বড় বিপদের ঢেউ এসে ধাক্কা মারে। হিউন আর ইউনের সেই চুমুর ভিডিওটা এক্সপোজ হয়ে গিয়েছে। ভিডিওটা ফটোর চাইতেও আরো বেশি ভাইরাল হয়ে গেছে। এবারের প্রভাবটা হিউনের চাইতে ইউনের ওপরই বেশি পড়বে। এই ভিডিওটা ইয়ংমিনও দেখে ফেলে এবং মায়ের এরকম কর্মকাণ্ডে হতভম্ব হয়ে যায়। পরের দিন ইয়ংমিনের সাথে ইউনের দেখা করার কথা ছিল, কারণ আগের দিন সে বাবার কাছে থেকেছে, আজ সে মায়ের কাছে ফিরে যাবে। কিন্তু ইয়ংমিন আসে না। সিহান আসে এবং সে ইউনকে জানায় ইয়ংমিন তার ভিডিও দেখে তার উপর ভীষণ রেগে গিয়েছে, তাই সে তার সাথে আর দেখা করবে না। তাছাড়া সিহান আবারও ইউনকে হুমকি দেয় সে ছেলের কাস্টাডির জন্য কোর্টে পিটিশন ফাইল করবে। আর এখন যা পরিস্থিতি তাতে ইউনের চরিত্রের দোষ দিয়ে ইজিলি সে ছেলেকে কাস্টাডি নিজের কাছে নিয়ে নিতে পারবে। চারিদিক থেকে বিপদ ইউনকে লতাপাতার মতো জাপটে ধরে। সে অনেকক্ষণ ভাবে, তারপর সিদ্ধান্ত নেয় সে আর দুর্বল হয়ে থাকবে না। যুদ্ধের ময়দানে এবারও সে যুদ্ধে লড়বে। ইউন প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিয়ংকে, কারণ সে বুঝতে পেরেছে গোপনে ছবি তুলে ভাইরাল করার এই নোংরা কাজগুলো কিয়ংই করেছে। সে কিয়ংকে মেসেজ দিয়ে বলে তুমি যতই টাকা উড়াও বা ক্ষমতার অপব্যবহার করো না কেন, তুমি আমাকে হারাতে পারবে না। এবার আমিও তোমার পথেই হাঁটব, পারলে আমাকে আটকে দেখাও। কিয়ং তার কথা শুনে আতঙ্কিত হয়ে যায়। এরপর সে সরাসরি ইউনের সাথে দেখা করে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলে। কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়ে না। কিয়ংকে শায়েস্তা করার পর ইউন সিহানের বাড়িতে যায় ইয়ংমিনকে নিয়ে আসতে। দরজায় নক করতেই ইয়ংমিন দরজা খুলে দেয়। ইউন ছেলেকে দেখেই স্পষ্টভাবে বলে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তবুও বলছি তুমি কি আমার সঙ্গে যাবে নাকি বাবার সাথেই থাকবে। ইয়ংমিন খুশিতে দৌড়ে নিজের জিনিসপত্র আনতে চলে যায়, কিন্তু সিহান বাধা সৃষ্টি করে। তখন ইউন তাকে বলে আইনতভাবে এখনও ইয়ংমিনের কাস্টাডি তার কাছেই আছে, তাই সিহান চাইলেও ছেলেকে নিজের কাছে আটকে রাখতে পারবে না। সিহান বুঝতে পারে সে আইনত কিছুই করতে পারবে না, তাই চুপ হয়ে যায়। সিহান চুপ করে ফেলার পর তার মা বেরিয়ে আসে এবং ইয়ুনকে চড় মারার জন্য হাত তোলে। তখন ইয়ুন সাবধান করে দিয়ে বলে আপনি যদি আমার গায়ে হাত তোলেন তাহলে আমিও আপনার গায়ে হাত তুলব। মা ছেলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়ুন নিজের ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। এবার শুধু চেয়ারম্যান জ্যাং এর সাথে হিসেব নিকেশ বাকি থাকলো। চেয়ারম্যান জ্যাং অবশ্য তখন অন্য হিসাব নিয়ে ব্যস্ত। ম্যানেজার তাকে জানায় তাদের এই মুহূর্তে শেয়ার আছে 36.8%, আর হিউনের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে 38.85%।
কিন্তু যখন নতুন কোম্পানিটি মাইনরদের শেয়ারগুলো কিনে নেবে তখন চেয়ারম্যানের জয়েন্ট শেয়ার হয়ে যাবে 56.8%। ক্যালকুলেশন শুনে চেয়ারম্যান খুবই খুশি হয়, কিন্তু আরেকজন প্রসিকিউটর আশঙ্কা প্রকাশ করে বলে ইনকাম ট্যাক্সের চিফ প্রসিকিউটর খুব সৎ একজন মানুষ, কোনোভাবে যদি উনি আমাদের ইলিগাল কাজের ব্যাপারে টের পেয়ে যান তাহলে আমাদের খেলা খতম। চেয়ারম্যান বিরক্ত হয়ে বলে এদের দুর্নীতি নিয়ে এত মাথা ব্যথা কেন। এদিকে সিহান আর কিয়ং দুজনই বাঁশ খেয়ে আবারও নতুন পরিকল্পনার জন্য দুজনেই দেখা করে। সিহান বলে সে তার যুদ্ধের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, সে আর ইউনকে ফিরিয়ে নেওয়া বা ইয়ংমিনের কাস্টাডি নিয়ে ভাবছে না। এখন তার একটাই লক্ষ্য, হিউন আর ইউনকে যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলা, তাদের মিলন কখনোই হতে দেবে না। আর কিয়ংয়ের তো সেই একই লক্ষ্য, শত্রুর শত্রু মিলে গেল, এখন শুধু ধরতক্তা মার পেরেক। সিহান রাস্তা ক্রস করার সময় দেখতে পায় হিউকসুয়ের বাবা আবারও প্লে কার্ড হাতে অনশন শুরু করেছে। সে লোকটাকে একটা বারে নিয়ে যায় আর মদ খাওয়াতে খাওয়াতে হিউনের নামে অনেক উস্কানি দেয়। সে লোকটাকে এত বেশি কান ভাঙ্গানি দেয় যে লোকটি রেগে আগুন হয়ে যায়। এরপর বলে আইন যেটা করতে পারেনি এবার সেটা সে করে দেখাবে। সিহানের মুখে হাসি ফুটে ওঠে। নিজে কিছু না করতে পারলেও এই লোককে দিয়ে সে হিউন আর ইউনের 12টা বাজাবে। ইয়ং তখন বাড়িতে নিশ্চিন্তে ছেলের সাথে বসে কাজ করছিল। হঠাৎ তার একটা পুরনো সহকর্মী ফোন দিয়ে জানায় তাদের আরেক সহকর্মী সুনহি অসুস্থ। ইয়ং তার সাথে সরাসরি দেখা করে জানতে পারে সুনহির আগের থেকেই মাথায় টিউমার ছিল। শপিং মলে সে ক্যাশিয়ারের দায়িত্বে ছিল, তাই এমনিতেই মাথায় অনেক প্রেশার পড়তো। তার উপর আবার শপিং মলের লেবার ডিপার্টমেন্টের দায়িত্বে আছে কিয়ং। সে তাদের এক মুহূর্তও আরাম দিত না, প্রচুর খাটাতো, তাই তার ব্রেনে আরও বেশি প্রেশার পড়ে। তার এখন জীবন নিয়ে টানাটানির পর্যায়ে চলে এসেছে। এখন তার সার্জারি করা লাগবে, তাই কোম্পানিতে অনুদানের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু কিয়ং সেটা রিজেক্ট করে দিয়েছে। ইউন সুনহির সাথে হাসপাতালে দেখা করে এবং তাকে সান্ত্বনা দেয়। এদিকে হিউন নিজের প্ল্যান গোছাতে ব্যস্ত। সে ইনভেস্টরদের বলে নতুন কোম্পানির আন্ডারে তারা যদি একসাথে অনেক শেয়ার কেনে তাহলে ট্যাক্স ডিপার্টমেন্টের জটিলতায় পড়ে যাবে, তাই তারা অল্প কিছু শেয়ার কিনবে আর বাকিটা শুধু প্রচার করবে, যাতে দেখে মনে হয় তারা হুমড়ি খেয়ে শেয়ার কিনছে। এতে চেয়ারম্যানের গ্রুপ কনফিউজড হয়ে ইলিগাল কিছু করতে গিয়েই বাস খাবে। মিটিং চলাকালীন হিউনের ফোনে ইউনের মেসেজ আসে, সে হিউনকে দেখা করার জন্য ডেকেছে। হিউন দ্রুত মিটিং শেষ করে ইনভেস্টররা চলে যাবার আগে হিউনকে সাবধান করে দিয়ে যায় কোম্পানির কোনো এক মহিলা নাকি ডিউটি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। সে এখন অনুদান আর ক্ষতিপূরণ দাবি করছে। হিউন যেন একটা টাকাও এক্ষেত্রে ব্যয় না করে, কারণ সে যদি একজনের দাবি মেনে নেয় তাহলে এরকম আরও অনেকেই দাবি করে বসবে। হিউন তাদের কথা মেনে নেয়, কিন্তু হিউনের সাথে দেখা হলে কাকতালীয়ভাবে ইউন ঠিক সেই মহিলাটির ব্যাপারেই হিউনকে বলে। কিন্তু হিউন জানায় তার পক্ষে এখন সাহায্য করা সম্ভব না, কারণ ইনভেস্টররা এতে নারাজ হবে আর এই মুহূর্তে তাদেরকে হিউনের প্রয়োজন। কিন্তু ইউন বলে সে ওই মহিলা অর্থাৎ সুনহির পাশেই থাকবে আর অধিকার আদায় করেই ছাড়বে। ইউন বাড়ি ফিরে একটা পিটিশন টাইপ করে এবং অন্যান্য এভিডেন্স কালেক্ট করে কোর্টে সাবমিট করে। সেগুলোর একটা কপি সে কিয়ংকেও দেয় এবং সাবধান করে দেয় কিয়ং যদি তাদের দাবি না মানে তাহলে তাকে কোর্টে তোলা হবে। হিউন তখন তার প্ল্যানের দ্বিতীয় গুটি সাজাতে প্রস্তুত। অনেক বছর আগে হিউনের বাবার মৃত্যুর আগে যে প্রসিকিউটর দায়িত্বে ছিলেন হিউন তাকে খুঁজে বের করে তার কাছ থেকে জানতে পারে হিউনের বাবা কর্মচারীদের ভালোর জন্যই লড়াই করেছিলেন। তিনি হিউনের বাবাকে সাহায্য করতে চাইছিলেন, তাই চেয়ারম্যান জ্যাং এবং হিউনের বাবা মিলে ওনার কেরিয়ারই শেষ করে দেয়। হিউন ওনাকে বলে আপনার সুযোগ এখনো শেষ হয়নি, আপনি এখন চাইলেই সেই প্রতিশোধ নিতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। যুদ্ধ সমানে সমানে জমজমাট হয়ে ওঠে। এদিকের প্ল্যান প্রোগ্রাম শেষ করে হিউন ইয়ুনকে মেসেজ করে দেয় যে সে দেখা করতে চায়, তার জরুরি কিছু বলার আছে। হিউন দেখা করতে যাবার আগে একটা ফুলের দোকান থেকে লাল সাদা মিশিয়ে একতোরা গোলাপ কেনে। এরপর ঠিক সেইখানে অপেক্ষা করে যেখানে সে ইয়ুনকে আসতে বলেছে। কিন্তু ইয়ুন আসার আগেই হিউকসুয়ের বাবা এসে হাজির হয় এবং হিউনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক এই সময় ইয়ুনও এসে হাজির হয়। সে হিউনকে যন্ত্রণায় কোকড়াতে দেখে দৌড়ে ছুটে যায়। হিউনকে খুব ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নার্স ইয়ুনকে জিজ্ঞেস করে আপনি কি ওনার ওয়াইফ? ইয়ুন বিব্রত হয়ে উত্তর দেয় সে হিউনের ওয়াইফ না। কিছুক্ষণ পরে সেক্রেটারি কাং আসে। আরও কিছুক্ষণ পর খবর পেয়ে কিয়ং আসে। কিয়ং সেক্রেটারিকে বিস্তারিত জিজ্ঞেস করে, কিন্তু মাঝখানে কিয়ং ইন্টারাপ্ট করায় কিয়ং স্পষ্ট জানিয়ে দেয় এখানে পরিবারের লোক ছাড়া আর কেউ যেন না থাকে। ইয়ুন মাথাটা নিচু করে নিঃশব্দে বেরিয়ে যায়। সে আর এবার কোনো প্রতিবাদ করে না। কোন অধিকারেই বা সে প্রতিবাদ করবে? এদিকে হিউকসের বাবা পিলহুকে অ্যাটেম্পট টু মার্ডার কেসে পুলিশ ধরে নিয়ে গেছে। পিলহু জানায় সে তার উকিলের সাথে কথা বলতে চায় এবং সে সিহানের নম্বরটা দেয়।
সিহান তখন হিউনের ওপর অ্যাটাকের নিউজটা পড়ছিল। তখন অফিসার তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আপনি কি পিলহুর উকিল? সে আপনাকে রেফার করেছে। সিহান বলে, সে পিলহুর উকিল না। এরপর ফোনটা কেটে দেয়। বুড়ো যে ঝোঁকের মাথায় এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে সে বুঝে উঠতে পারেনি। এখন না আবার সেও উস্কানিদাতা হিসেবে ফেঁসে যায়। চেয়ারম্যান জাং হিউনকে হাসপাতালে দেখতে আসে। সে তো হিউনকে এভাবে দেখে খুব খুশি। সে কিয়ংকে জানায় এটা তাদের জন্য একটা বড় সুযোগ। হিউন অজ্ঞান থাকতে থাকতে তারা তাদের পরিকল্পনা গুছিয়ে নিতে পারবে। ইউন অবাক হয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি দেখছি বাংলা সিনেমার ভিলেনদের চেয়েও বড় ভিলেন। হিউন মৃত্যু সজ্জায়, আর তুমি এসব বলছো? চেয়ারম্যান বলে, তাদের হাতে অস্ত্র নেই ঠিকই, কিন্তু তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। এখানে কেউ কারো প্রতি সিম্প্যাথি দেখানোর সুযোগ নেই। এদিকে ইউন সোজা সিহানের অফিসে চলে যায়। সে সিহানকে দায়ী করে যে বুড়ো লোকটা হিউনকে তার উস্কানিতেই অ্যাটাক করেছে। ইউন সিহানকে থ্রেট দিয়ে বেরিয়ে যায়। সিহান আরও ঘাবড়ে যায়, কারণ হিউনের লোকেশনও সেই লোকটাকে দিয়েছিল। তাই সব দিক থেকেই তার ফেসে যাবার সম্ভাবনা আছে। হিউনের জ্ঞান ফিরে আসে। হিউনের পাশে তখন কিয়ং আর সেক্রেটারি দাঁড়িয়েছিল, কিন্তু হিউনের চুপ জোড়া অন্য কাউকে খুঁজছিল। কিয়ং সেটা বুঝতে পেরে বলে, তুমি যাকে খুঁজছ সেখানে নেই, আর তাছাড়া কোন অধিকারে সে থাকবে? আমি এখনো তোমার বউ, তাই তোমার পছন্দ হোক বা না হোক তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব। তবু কিয়ং হিউনকে আশ্বাস দেয় সে ইউনকে মেসেজ দিয়ে জানাবে যে সে জেগে উঠেছে। ইউন তখন থানায় গিয়ে অফিসারের সাথে কথা বলছিল। সে অফিসারকে সাসপেক্ট হিসেবে সিহানের নাম বলে। সে বুড়ো লোকটার কল হিস্ট্রি চেক করতে বলে। সেখানে সিহানের নাম্বার পাওয়া যাবে। সিহানকে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে জড়িত থাকা বাকিদেরও খুঁজে পাওয়া যাবে। থানা থেকে ফিরে ইউন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে যাবার ইচ্ছে থাকলেও তার অধিকার নেই। অনেক ভালো মন্দ ভাবার পর সে ভেতরে ঢুকে, কিন্তু ঢুকে দেখে হিউন বউ বাচ্চার সাথে খুব হাসি খুশিতে আছে। তাই চুপি চুপি সে বেরিয়ে আসে। সে চায় না তাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। হিউন ঠিক আছে, এটাই যথেষ্ট। সিহান থানায় গিয়ে বলে সে পিলহুর কেসের দায়িত্বটা নিতে চায়। সে অনেক ভেবে দেখেছে সে কেসটা না নিলেই বরং তার আরও বিপদ, কারণ বুড়োটা মুখ খুললেই তার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু থানায় এসে সে আরও ফেঁসে যায়। অফিসার জানায় সে এই লোকের কেস নিতে পারবে না, কারণ তাকেও সাসপেক্ট হিসেবে সন্দেহ করা হচ্ছে, আর তার জন্য স্ট্রং এভিডেন্সও আছে। ঘটনা ঘটার আগে লোকটার ফোনে সর্বশেষ কলটা সিহানই করেছিল। সিহান বুঝতে পারে সে খুব বেকায়দায় পড়ে গেছে। হিউন কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে রিলিজ পেয়ে যায়। কিয়ং হিউনকে অনুরোধ করে সে যেন তার বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু হিউন তার মায়ের কাছে চলে যায়। পরের দিন হিউন পিলহুর সাথে দেখা করতে হাজতে আসে। হিউন বৃদ্ধকে বলে, আমার বাবাও আপনার ছেলের মতো এই কোম্পানিতেই চাকরি করতেন। তিনি কঠোর পরিশ্রম করতেন, কোম্পানির দেওয়া দায়িত্ব সঠিকভাবেই পালন করতেন, সহকর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বদা লড়াই করতেন। তবুও ওনাকে ঠিক আপনার ছেলের মতোই মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই আমি আপনার দুঃখটা বুঝি। আমি আপনার উপর কোনো অভিযোগ আনব না। আমি যা অনেক বছর আগে করতে চেয়েও করতে পারিনি, আপনি সেটা করে দেখিয়েছেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। বৃদ্ধ হিউনের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর হত্যার চেষ্টা করার জন্য ক্ষমা চায়। মিডিয়ায় নতুন খবর টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। ওংসাং কোম্পানির মালিকানা বদলে যাচ্ছে। হিউন কোম্পানি টেক ওভার করতে চলেছে, এরকম নানান খবর পত্রিকার হেডলাইন হয়ে উঠেছে। এসব দেখে চেয়ারম্যান জ্যাংয়ের তো মাথা খারাপ হয়ে গেছে। তার উপর আবার ম্যানেজার জানায় তাদের স্টকের প্রাইস 30% বেড়ে গিয়েছে। তাই এই অবস্থার কন্ট্রোল করার জন্য তাদের নতুন করে কিছু স্টক কিনতে হবে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী তাদের কয়েক বিলিয়ন টাকা খরচ হয়ে যাবে। চেয়ারম্যান এতে ক্ষেপে যায়, কারণ তার কাছে এত টাকা নেই। তাই অন্য উপায় ভাবতে হবে। সে হিউনের সাথে দেখা করার ব্যবস্থা করতে বলে, কারণ হিউন চেয়ারম্যানের দুর্বলতার সুযোগ নিয়ে জেনারেল মিটিং ডাকতে চলেছে, যার অর্থ একটাই, হিউন কোম্পানি টেক ওভার করে নেবার পথে। হিউন চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে তার অফিসে দেখা করতে আসে। চেয়ারম্যান প্রথমে আলগা পিরিত দেখানোর চেষ্টা করে, কিন্তু হিউন তাকে পাত্তা দেয় না। তখন চেয়ারম্যান সরাসরি জিজ্ঞেস করে হিউনের প্ল্যান কি। হিউন স্পষ্ট বলে দেয় আপনি পদত্যাগ করেন। স্বাভাবিকভাবেই চেয়ারম্যান রেগে যায়। তখন হিউন বলে, তৃতীয় পক্ষের বরাদ্দ শেয়ার দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না, আর এমনিও আমি জেনারেল মিটিং ডাকছি। আপনার সানডে মানডে সেখানেই ক্লোজ করে দেওয়া হবে। চেয়ারম্যানকে হুমকি দিয়ে হিউন বেরিয়ে আসে। ইউন খোঁজ পায় হিউন তার মায়ের বাড়িতেই আছে, তাই সে সেখানে হিউনের সাথে দেখা করতে যায়। হিউনের সাথে বেশ কিছুক্ষণ সে খুব ভালো সময় কাটায়, তারপর বাড়ি ফিরে আসে। হিউন তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। দুজনের মনে আবারও প্রশান্তির হাওয়া বয়ে যায়, ঠিক যেন যুদ্ধের ময়দানে বসন্তের আগমন। চেয়ারম্যান জ্যাংকে ইন্টারোগেশনের জন্য তলব করা হয়েছে। সে লোকজনদেরকে নিয়ে ইন্টারোগেশন অফিসের জন্য বের হয়। চেয়ারম্যান বেরিয়ে গেলে কিয়ং কাঁদতে শুরু করে। আজ সে ঠিক ইউনের পজিশন এসে পৌঁছেছে। ইউনের মতোই আজ তার সামনে দুটো অপশন, একদিকে বাবা আর একদিকে হিউন।
একটা অপশন বেছে নিতে চাইলে অন্যটি তাকে ছেড়ে দিতে হবে। চেয়ারম্যান প্রসিকিউটরের অফিসে পৌঁছে দেখে সাংবাদিকদের ব্যাপক ভিড়। সে বিরক্ত হয়ে বলে, আমার কাছে ওদের ভিড় জমিয়ে কি লাভ? আমি কি শাকিব খান নাকি সাকিব আল হাসান? তাড়াতাড়ি সরাও ওদের। সাংবাদিকদের সরিয়ে চেয়ারম্যান ভেতরে ঢুকতেই সিউল ডিস্ট্রিক্ট কোর্টের চিফ প্রসিকিউটর কাং সিং ও তাকে আটকায় এবং ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। চেয়ারম্যানকে সে পাত্তাই দিচ্ছিল না, তাই সে ভাবে এ কি মুসিবতে পড়লাম। তার বিরুদ্ধে ঘোষ, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, ট্যাক্স ফাঁকি সহ অসংখ্য অভিযোগের ফাইল খুলে বসে। এদিকে চেয়ারম্যান এখানে আটকে বসে আছে, অন্যদিকে হিউন তার খেলা শুরু করে দিয়েছে। সে লেবার ইউনিয়নের নেতা এবং নির্বাহী সদস্যদের নিয়ে একটি কনফারেন্সের আয়োজন করেছে। চেয়ারম্যানের সন্দেহ হিউন তাদের শেয়ারগুলো বাগাতে চাইছে, যাতে সে একবারে কোণঠাসা হয়ে যায়। একদিকে চেয়ারম্যানের মাথা নষ্ট, অন্যদিকে হিউন যুদ্ধ জয়ের তার প্রান্তে। কিন্তু আরেকজন আবার যুদ্ধে আত্মসমর্পণ করতে প্রস্তুত হয়ে গিয়েছে। কিয়ং ইউনের বাড়িতে গিয়ে তাকে হিউনের ডিভোর্স পেপারটা দিয়ে বলে ইউন অবৈধভাবে তার বাবার কোম্পানি দখল করছে, তাই ইউনের উচিত তাকে আটকানো। ইউন যদি হিউনকে এসব করা থেকে আটকাতে পারে, তাহলে কিয়ং আজীবনের জন্য হিউনের জীবন থেকে সরে যাবে। তখন ইউনের কোনো বাধা থাকবে না, তার এত বছরের অপেক্ষার অবসান ঘটবে। সে হিউনের সাথে সংসার করতে পারবে। কিন্তু তবুও ইউন সেই প্রস্তাব রিজেক্ট করে দেয় এবং বলে সে হিউনের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কারণ সে বিশ্বাস করে হিউন যদি আগের মতো এখনও আদর্শ বুকে ধারণ করে থাকে, তাহলে সে কারো কাছ থেকেই কোনো কিছু ছিনিয়ে নেবে না। হিউন লেবার ইউনিয়নের নেতা এবং নির্বাহী সদস্যদের বলে, আমার আপনাদের সাহায্য প্রয়োজন। আমি নতুন করে উংসুং গ্রুপকে সাজানোর পরিকল্পনা করছি, যেখানে মালিকানা এবং ম্যানেজমেন্টের দুটো ডিপার্টমেন্টকে আলাদা করে দেয়া হবে। এতে সাধারণ শ্রমিকেরা তাদের দাবি দেওয়া আদায়ে আর সমস্যায় পড়বে না। আগামী সপ্তাহে আমি জেনারেল মিটিং ডেকেছি। আপনারা যদি আমাকে সমর্থন দেন, তাহলে আমি চেয়ারম্যান জ্যাং এবং প্রেসিডেন্ট জ্যাংকে বরখাস্ত করতে বাধ্য করব। সেই সাথে আমি নিজেও ভাইস প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন দিয়ে দেব। আর এর জন্য লিডার ইউনিয়নের 9% শেয়ার আমার প্রয়োজন। শ্রমিকরা অবশ্য হিউনকে একদমই পছন্দ করে না, তবুও তাকে সমর্থন দিয়ে দেয়। অন্যদিকে ইন্টারোগেশনে চেয়ারম্যান জ্যাংয়ের কুণ্ডুলি খুলে বসা হয়। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেফতার করে ডিরেক্ট জেলে পাঠিয়ে দেওয়া হয়। পরের সপ্তাহে বিশেষ পেরোলে তাকে জেনারেল মিটিংয়ে হাজির হবার সুযোগ দেওয়া হয়। কিন্তু মিটিংয়ে গিয়েই বা কী লাভ? চেয়ারম্যান জ্যাং এবং মেয়ে কিয়ং জ্যাংয়ের কাছ থেকে কোম্পানির ক্ষমতা কেড়ে নেওয়া হয়। পাশাপাশি হিউনও স্বইচ্ছায় নিজের পদ থেকে রিজাইন দেয়। পরবর্তীতে চেয়ারম্যান জ্যাংয়ের কোর্ট হেয়ারিং শুরু হয়। জালিয়াতি, ট্যাক্স ফাঁকি, অবৈধ কর্মকাণ্ড, এমনকি দুজন কর্মচারী হত্যাসহ অসংখ্য অপরাধের দায়ে চেয়ারম্যান জ্যাং এবং তার সহযোগীদের জেলে পাঠানো হয়। রাতে হিউন কিয়ংয়ের সাথে দেখা করতে যায়। হিউন তাকে বলে কোম্পানির দায়িত্ব কিয়ং আর তার বাবার কাছ থেকে কেড়ে নিলেও কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক এখনও তারই। তারা তাদের লভ্যাংশ ঠিকঠাক পেয়ে যাবে, শুধু কোম্পানি চালানোর ক্ষমতাটুকু তাদের আর থাকবে না। আর হিউনের শেয়ারের অংশগুলো কোনো নন প্রফিট অর্গানাইজেশনকে ডোনেট করা হবে। কিয়ং হিউনকে ডিভোর্স পেপারটি বের করে দেয়। কিয়ং বলে, তুমি মুক্ত, আমি আর কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। শুধু একটা শেষ প্রশ্ন করব, ভালো না বাসলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? হিউন বলে, আমি যখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলাম, জীবনের সব খুশি হারিয়ে ফেলেছিলাম, তখন বনলতা সেনের মতো তুমি আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিলে। তাই আমি ভেবেছিলাম চেষ্টা করলে হয়তো আমি আবারও কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু আমি পারিনি। আমার সাথে কয়েকটা বছর তোমার খুব খারাপ কেটেছে। দোয়া করি বাকিটা জীবন তুমি সুখে কাটাও। কারোর প্রতি কারো কোনো অভিযোগ ছাড়াই সুন্দরভাবে বিচ্ছেদ ঘটে যায়, যদিও বিচ্ছেদ কখনোই সুন্দর না। হিউনকে অ্যাটেম্প টু মার্ডারের কেসে সিহানকে আবারও থানায় ডাকা হয়েছে। অফিসার জানায় হিউন চিঠি পাঠিয়ে কেসটি তুলে নিয়েছে, তাই তারা দুজনই মুক্ত এখন। কেস থেকে অব্যাহতি পেয়ে সিহান ইয়নের সাথে দেখা করতে যায় এবং তার কাজের জন্য ক্ষমা চায়। ইয়ন বলে, তুমি যতগুলো অন্যায় করেছ তাতে তুমি ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও দুর্ভাগ্যবশত তুমি ইয়ংমিনের বাবা, তাই আমি চাই তুমি নিজেকে বদলাও। আমার ধারণা তুমি চাইলেই নিজেকে বদলাতে পারবে এবং ভালো মানুষ হয়ে উঠতে পারবে, আর সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দেব। সব বন্ধন থেকে হিউন আর ইয়ন দুজনেই মুক্ত এখন। হিউন ইয়নকে ইয়াংওয়ের বারে আসতে বলে। আসলে আজ ইয়নের জন্মদিন। হিউন সেটা মনে করে রেখেছে, তাই তাকে সারপ্রাইজ দিতে চায়। সে কলেজে পড়ার সময় একবার হিউন ইয়নের জন্মদিন সেলিব্রেশন করেছিল। সেবার হিউন, ডংজিন, হাইজুং, ইয়াংউ সবাই মিলে ইয়নকে সারপ্রাইজ দিয়েছিল। তারা সেদিন কেক মাখামাখি, হাসি, গান, খুনসুটিতে অনেক আনন্দ করেছিল। কিন্তু তার পরের জন্মদিনেই ইয়নের জীবনে অভিশাপ ডেকে আনে। তার মা বোন দুর্ঘটনায় মারা যায়, বাবা পাগল হয়ে যায়, হিউনকেও হারিয়ে ফেলে। তারপরে ইয়ন আর কখনো তার জন্মদিন পালন করেনি।
তাই হিউন ইয়নের জীবনে সেই সব আনন্দগুলো আবারও ফিরিয়ে আনতে চায়। ইয়ন ইয়াংওর বারে গিয়ে বসেই আছে, অথচ কারো এখনো দেখা নেই। ঘড়ির কাঁটা ঠিক যখন 12টায় সবাই একসাথে কেক আর ক্যান্ডেল জ্বালিয়ে জন্মদিনের গান গাইতে গাইতে ভেতরে প্রবেশ করে, ঠিক তখন হিউন ইয়নের কাছে গিয়ে হ্যাপি বার্থডে জানায়। ইয়ন এতটাই অবাক হয়ে যায় যে কোনো কথাই বলতে পারে না। ইয়ন তাকে কেকের কাছে নিয়ে গেলে ইয়ন দেখে কেকের ওপরে তার ফ্যামিলি ফটো রাখা আছে। ইয়ন এবার আবেগে কেঁদে ফেলে। সে বলে সে কেক কাটতে পারবে না, কারণ তার কোনো জন্মদিন নেই। হিউন তাকে বুঝায় তার মা বোন জন্মদিনের দিনে মারা গিয়েছে, এতে ইয়নের তো কোনো দোষ নেই। হয়তো ওনারা বেঁচে থাকলে অবশ্যই চাইতেন ইয়ন জন্মদিন পালন করুক। ইয়নকে খুশি হতে দেখে ওপর থেকে হয়তো ওনারাও আনন্দিত হতেন। মানুষ তো মরেই যায়, কিন্তু আত্মা তো সর্বদা বিরাজমান। সবাই বুঝানোর পরে অবশেষে ইয়ন কেক কাটে। দীর্ঘ 20 বছর পর সে আবারও জন্মদিন পালন করে। হিউন ইয়নকে নিয়ে গ্যাংচনে চলে যায়, যেখানে তাদের সম্পর্কের শেষ হয়েছিল। তারা আবার সেখান থেকেই শুরু করতে চাইছে। গ্যাংচন স্টেশনের একটি পিলারে 20 বছর আগে তাদের লিখে রাখা ভালোবাসার বাণীটা তাদের চোখে পড়ে। হিউন প্লাস ইয়ন, আমাদের ভালোবাসা লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকবে, লক্ষ লক্ষ বছর ধরে নতুনের মতো রয়ে যাবে। ইয়ন সেখানে আরো কিছু কথা লিখে রাখে। এরপর দুজনে নতুন জীবনের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাতে দুজনে বসে রোমান্টিক সময় কাটাচ্ছিল। ইয়ন একটি আংটি বের করে ইয়নের আঙ্গুলে পরিয়ে দেয় এবং বলে, আজ থেকে তুমি আমার, শুধুই আমার। অবশেষে দীর্ঘ 25 বছরের অপেক্ষা আর 20 বছরের আক্ষেপের অবসান ঘটে। এত বাধা বিপত্তির পর অবশেষে তাদের মিলন ঘটল। সকালে হিউন ইয়নকে বলে, তোমার আর আমার প্রথম দেখা কিভাবে হয়েছিল তুমি কিন্তু সেটা নিজেও জানো না। মনে করে দেখো, একদিন আন্দোলন করছিলাম, হঠাৎ পুলিশ লাঠিচার্জ আর টিয়ার গ্যাস মারতে শুরু করলো। সবাই পালিয়ে যায়, আমি কিছু কন্টেইনারের পেছনে লুকিয়ে পড়ি। সেদিন তুমি পুলিশকে ভুল পথ দেখিয়ে দিয়ে আমাকে বাঁচিয়েছিলে। তুমি আমাকে একটা পেস্টের টিউবও দিয়েছিলে এবং বলেছিলে চোখের নিচে পেস্ট লাগালে টিয়ার গ্যাসে জ্বালা পোড়া কম হয়। ইয়ন অবাক হয়ে বলে, তাহলে সেদিন মাস্ক পরা ছেলেটা তুমিই ছিলে। দুজনেই নিজের অতীতের কথা মনে করে হাসতে থাকে। কয়েক মাস পরে ইয়ন নিজের পিয়ানো একাডেমি খুলে বাচ্চাদের পিয়ানো শেখানো শুরু করে। ইয়ন তার নতুন অর্গানাইজেশনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সিহানও ততদিনে নিজেকে বদলে নিয়েছে। সে এখন ফ্রিতে ডিভোর্স কেস লড়ে এবং ভিকটিমদের প্রাপ্য অধিকার পাইয়ে দেয়। আর আমাদের চিরকুমার ইয়াংও অবশেষে একজন সঙ্গী খুঁজে পেয়ে যায়। পার্কে দুটো কিউট পাপ্পি নিয়ে হাঁটার সময় একটা সুন্দর মেয়ের সাথে তার ধাক্কা লাগে। ব্যাস, চিরাচরিত প্রথা, ধাক্কা লাগলেই প্রেম হয়ে যাবে। তাদেরও হয়ে যায়। কিয়ংও এখন তার ছেলেকে নিয়ে বেশ আনন্দেই আছে। ছেলেকে সে এখন ভালোবাসা, আদর, স্নেহ এবং আদর্শ দিয়েই মানুষ করছে। আর বাকি থাকলো আমাদের চেয়ারম্যান জ্যাংয়ের কথা। সে এখন জেলে বসে জীবন কাটাচ্ছে। অবশেষে সবাই তাদের প্রাপ্য কর্মের ফল পাওয়ার মধ্য দিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং ঘটে। ইয়ন আর ইয়নের ভালোবাসা লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকুক, এই কামনা নিয়েই ড্রামাটি শেষ হয়ে যায়। দর্শক, ভালোবাসা দুনিয়ায় সবচেয়ে কমপ্লিকেটেড একটি জিনিস। কেউ ভালোবাসা পেয়েও নষ্ট করে অবহেলায়, কেউ বা ভালোবাসা পাওয়ার আশায় নষ্ট করে সারাটা জীবন। তাই ভালোবাসার মানুষকে কখনো অবহেলা, অশ্রদ্ধা করবেন না। ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট দুনিয়ার যে কোনো কষ্টের চেয়েও বেশি সাংঘাতিক। তার চেয়েও বেশি সাংঘাতিক ডিভোর্স। তাই সবার উচিত নিজের সঙ্গীকে সবসময় সময় দেয়া, ভালো ব্যবহার করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা। যাই হোক, আবারও নতুন ড্রামা নিয়ে শীঘ্রই ফিরে আসব। আর হ্যাঁ, ড্রামাটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার পছন্দের কোনো ড্রামা থাকলেও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেটি এক্সপ্লেইন করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।